আমাকে শোনা যায়? শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। শোনা যেতেছে? একটু চেক করতে দাও, আমি নিজেই দেখবো। শোনা যাইতেছে? আচ্ছা, 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 আচ্ছা। আশা করতেছি তোমাকে একদম নেওয়া যাবে। আচ্ছা, তো আমরা তো আজকে যে থেকে শুরু করবো সেটা হচ্ছে আমাদের কি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে যে কয়েকটা অধ্যায় আছে, একটা ফুল সিলেবাসে ছিল, তাই তো? কেমিস্ট্রি ফুল সিলেবাস ছিল। আমরা তো একটা ক্লাসে সব দেখতেও পারবো না, দুইটা ক্লাস লাগতে পারে। তো আমরা প্রথম কয়েক অধ্যায়গুলো দেখি। অধ্যায়ের নামগুলো প্রথম ছিল ধারণা সর্ট অফ এমন কিছু, দুই ছিল পদার্থের অবস্থান, তিন ছিল গঠন, চার ছিল পর্যায় সারণী, পাঁচ ছিল কি রাসায়নিক ধর্ম, ছয় কি ছিল ছয় ছিল আই গেস মূল টলয়িক পদার্থ, সাত ছিল জারণ বিজারণের একটা রাসায়নিক, আট ছিল কি রসায়ন সূত্র, নয় ছিল অ্যাসিড, 10 ছিল হলো তোমার নিচের ওইটা, 10 এখানে ছিল ধাতু ধাতু, 11 ছিল 12 ছিল তৃতীয় রসায়ন শাস্ত্র, এমনি কিছু। আমাদের দরকার হচ্ছে এইখানে আচ্ছা, আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে রসায়নের ধারণার মধ্যে এই অধ্যায়ে আমাদের ওই যে হ্যাজার্ড হ্যাজার্ড সিম্বল যেগুলো আছে, হ্যাজার্ড সিম্বল, হ্যাজার্ড সিম্বল গুলোর মধ্যে কয়েকটা চিত্র দেওয়া আছে না, যেমন এক্সপ্লোসিভ কি হতে পারে। আমি গুলা লিখে টুকে কি 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 জিনিস এক্সপ্লোসিভ জিনিস কেমন
প্রাইমারিলি আমাদের হচ্ছে এক্সপ্লোসিভ কি হতে পারে? এক্সপ্লোসিভ হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন দেখতে কেমন? C3H5N3O9, তাই তো? এটা হলো CH2CH CH2 UNO2 UNO2 UNO, এটা হলো নাইট্রোগ্লিসারিন। তারপর আছে টিএনটি। টিএনটি পুনর হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোটলুইন হচ্ছে এমন, হচ্ছে বেনজিন, ওই হলো টলুইন, এটা টিএনটি। তারপর আছে ম্যালিক অ্যাসিড। তিনটে জৈব পারক্সাইড। পারক্সাইড বেসিক্যালি হলো এমন হয়, তো এখানে জৈব পারক্সাইড দিয়ে বোঝায় এই হাইড্রোজেন এর জায়গায় যে কোনো একটা আর অথবা হাইড্রোজেন থাকতে পারে, এই হাইড্রোজেনের জায়গায় যে কোনো একটা আর অথবা হাইড্রোজেন থাকতে পারে। আচ্ছা, এটা ফার্স্টলি গেল। তারপর আসেন ফ্লেমেবল। ফ্লেমেবল কি কি আছে? ফ্লেমেবল তো প্রথমে আছে অ্যালকোহল, এখন তো সবাই জানে। আর ওইচ, ইথার, এরপরে আছে অ্যালকোহল, ইথার, এটাই। তারপরে আছে টক্সিক। টক্সিক কি কি? বেনজিন, C6H6, বা এটা এক নম্বর। দুই নম্বর হলো ক্লোরোবেনজিন, এটা হচ্ছে বেনজিন, এখানে একটা ক্লোরো, শেষ। তারপর আছে মিথানল। মিথানল কি? CH3H। আচ্ছা, এরপরে হইলো টক্সিকের পরে আছে কি? ইরিটেন্ট বা উত্তেজক। উত্তেজক গুলা কি কি? সিমেন্ট ডাস্ট আছে, লৌহ অ্যাসিড আছে, ওইগুলা তো সংকেত নাই। ক্ষার আছে, নাইট্রাস অক্সাইড আছে, ওইটার সংকেতটা লাগতে পারে। নাইট্রাস অক্সাইড হচ্ছে N2O। আচ্ছা, এরপর আছে হেলথ রিস্ক। হেলথ রিস্কের যেটা, সেটা হলো বেনজিন, টলুইন, জাইলিন। আচ্ছা, বেনজিন, টলুইন, জাইলিন।
জাইলিন বহুত রকম হতে পারে, আমি জাস্ট একটা জাইলিন লিখে রাখি। এটা হলো অর্থোজাইলিন। আচ্ছা, এরপরে আছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ কি? ইউরেনিয়াম, রেডিয়াম। তারপরে আছে ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। ডেঞ্জারাস এনভায়রনমেন্ট হচ্ছে লেড, মার্কারি, এগুলাই হচ্ছে কোরোসিভ, ক্ষত সৃষ্টিকারী। এগুলো হলো সালফিউরিক অ্যাসিড, HCl আছে, H2SO4 আছে, আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। প্রত্যেকটা কনসেন্ট্রেটেড, মানে ঘন, এই প্রত্যেকটারই কনসেন্ট্রেটেড দ্রবণ গুলো হচ্ছে ক্ষতিকর। আচ্ছা, এটা ফার্স্ট অধ্যায় থেকে এর বাইরে খুব বেশি কিছু লাগে না। আমি সবগুলাই বই থেকে নিয়েছি, জাস্ট আমি সংকেত গুলাকে একটু এক্সট্রা করে add করে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় হলো পদার্থের গঠন বা পদার্থের অবস্থা। সরি, পদার্থের অবস্থার মধ্যে তিনটা টাইপ হতে পারে। পদার্থের অবস্থা কয়টা হতে পারে? কঠিন, তরল, বায়বীয়। তো কঠিনের কি হয়? কঠিনের হলো আয়তন সবচেয়ে ছোট হয়, সবচেয়ে ছোট। সবচেয়ে কম, এটা হচ্ছে কঠিনের একটা। তারপর হলো কঠিনের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। সর্বোচ্চ, এটা হলো কঠিনের মানে বেসিক অবস্থা। এরপরে তরলের হচ্ছে আয়তন মিডিয়াম, আন্তঃআণবিক আকর্ষণ বল মিডিয়াম। আর বায়বীয়ের ক্ষেত্রে আয়তন সর্বোচ্চ, আর আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন। সর্বনিম্ন। আর যেটা হলো তরলের ক্ষেত্রে বলা হয়, তরল হলো যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের আকারটা ধারণ করতে পারে। ঠিক আছে, আশা করি ঠিক আছে। তারপর হলো ব্যাপন আছে। ব্যাপন কি জিনিস? ব্যাপন হলো, সাপোজ এখানে একটা ডিব্বা, একটা ডিব্বার ভিতরে কোনো না কোনো কিছু আছে। এখন এটাতে বাহির থেকে কেউ কোনো নাড়া বা কোনো ঝাঁকুনি বা কোনো কিছুই দিতেছে না। বাহির থেকে কোনো কিছু না দিলেও এই জিনিসটা সর্বোচ্চ ভাবে মানে ছড়ায় যেতেছে, বা বাইরের দিকে সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া। যেমন এখানে তো, এটা যদি আমি একটা সেন্টের বোতল ধরি, পারফিউম ধরলে, এখানে কিন্তু এর পারফিউমের ডেন্সিটি খুব বেশি, তাই তো? তো এই বেশি ডেন্সিটির পারফিউম থেকে কম ডেন্সিটির দিকে, কম ডেন্সিটি কই? এই পরিবেশে তো সবচেয়ে কম ডেন্সিটি, এখানে ডেন্সিটি বেশি। তাহলে এই বেশি ডেন্সিটি থেকে আস্তে 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 পরিবেশের দিকে ছড়াবে, পরিবেশে ছড়াইতেছে, পরিবেশ ছড়াইতে ছড়াইতে এক সময় এখানে যত ডেন্সিটি হবে বাইরেও তত ডেন্সিটি হয়ে যাবে। ওই এরপরে আর ডেন্সিটি মানে কম বেশি মানে এখান থেকেও বাইর হবে না, ওইখান থেকেও, ভিতর থেকেও, বাইরে থেকেও ভিতরের দিকে যাবে না।
ওই পরিবেশটাকে মানে ওই প্রক্রিয়া অর্জন করার যে প্রসেস, ওইটাকে বলা হয় কি ব্যাপন। তো ব্যাপনের হার একটা ডিপেন্ডেন্ট আছে, ব্যাপনের হার, ব্যাপনের হার সবচেয়ে কম হবে কার? ব্যাপনের হার সবচেয়ে কম হয় যার আণবিক ভর কম। আণবিক ভর যার কম, ব্যাপন হার আর তার বেশি। ঝামেলা বোঝা গেল? মানে সাপোজ এখন আপনাকে কোশ্চেন করা হলো, এখানে একটা হাইড্রোজেন গ্যাস আছে আর একটা NH3 গ্যাস আছে, ঠিক আছে? এখন দোনোটারই মুখ খোলা আছে, সবকিছু খোলা, তাহলে কে সবার আগে বেপিত হয়? মানে ব্যাপনের হারের যে জিনিসটা, ব্যাপনের হার বলতেছে যে এই যে দুইটা গ্যাস আছে, এই দুইটা গ্যাসের মধ্যে কে সবার আগে ব্যাপিত হবে? সবার আগে ব্যাপিত হবে কে? যার আণবিক ভর কম। তাহলে এই দুইটা গ্যাসের মধ্যে কার আণবিক ভর সবচেয়ে কম? হাইড্রোজেনের। হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2, আর NH3 হচ্ছে 17। তাহলে অবশ্যই 2 যার তার কম, কিন্তু আণবিক ভর যার কম হবে সেই গ্যাসটা কি হবে? বেশি তাড়াতাড়ি ব্যাপিত হবে। এটা মানে একবার সহজভাবে বোঝা যায়। সাপোজ ব্যাপন হারটাকে যদি আমরা এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দৌড়াদৌড়ি রেট বলি, তাহলে যার ভর কম সেই তো তাড়াতাড়ি চলে যেতে পারে, তাই না? আর যার ভর বেশি সে তো একটু টাফ হবে মানে যাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, এখন খুবই একটা ম্যাথস আছে, এখানে একটা দিয়ে দিল, এটা একটা, এখানে আছে সাপোজ একটা তুলা, এখানেও আছে একটা তুলা, এখানে আছে HCl আর এখানে আছে NH, ঠিক আছে? তাহলে NH3 আর HCl, কি তৈরি হয়? NH4Cl না? আর এই NH4Cl এর মানে এটা হচ্ছে একটা সাদা ধোঁয়া। এখন এই টোটাল জিনিসটা যদি 100 সেন্টিমিটার হয়, এই ধোঁয়াটা কই হবে? এটা হচ্ছে মূল প্রশ্ন। তো এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা যখন আসলো তখন হলো মেইন কনসার্নটা হলো এখানে বলেন NH3 যখন, NH3টা আগে বেপিত হবে নাকি HCl টা আগে বেপিত হবে? তুমি বলতে পারো কে আগে বেপিত হওয়া শুরু করবে? আচ্ছা আমি বলি, এখানে দেখো NH3 এর হচ্ছে 17 আণবিক ভর, আর HCl এর হচ্ছে 36.5। তাহলে কার আণবিক ভর বেশি? অবশ্যই ইয়ের। যেহেতু HCl এর আণবিক ভর বেশি সেহেতু HCl যাবে কম দূরত্ব, তাই তো? তাহলে HCl এর আগে করা শুরু করবে কে? HCl এর আগে, কি আসো তোমরা নাকি? ভাই, ঠিক আছে, বাই বাই।
এটা হচ্ছে সম্পর্ক। তাহলে R1/R2 ইকুয়াল টু M2/M1, এটা হবে রুট। আচ্ছা, তো আমি যদি R1 আর R2 কি করতে পারি, R1 হলো সাপোজ এই জিনিসটা যদি এক্স দূরত্বে মিলিত হয়, এখান থেকে এটা অ্যাকচুয়ালি এটা হবে 100 - x, তাহলে আমরা যদি R1 ধরতে পারি x/100 - x সমান √, তাহলে M2/M1, M2 কত হবে, এক্স ধরছি যদি HCl থেকে, M2 হবে 17/36.5। তবে যদি আমি ক্যালকুলেটরে বসাই, x/x - x/x সমান আমরা লিখতে পারি 6.55 সূত্র √6.5 1.46 বাকিটা করি। 100/x - 1 equal to 1.4653, সুতরাং 100/x equal to 2.4653, সুতরাং x equal to 100 divided by 2.4653, 100 divided by 40.56। আচ্ছা, তার মানে এখান থেকে 40.5356 সেন্টিমিটার দূরত্বে, আর এখান থেকে হবে 49 দশমিক কত, 49.43 সামথিং। বুঝা গেল? আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার আসেন, আমাদের যেটা বেশি কাজে লাগে সেটা হলো আমাদের ঊর্ধ্বপাতন পাতন। পাতন জিনিসটা হলো কোন তরল পদার্থকে সাপোজ যদি আমি তাপ দিই, তাপ দিলে কি হবে, বাষ্পীভূত হবে না? তাহলে এই বাষ্পটাকে যদি আবার ঠান্ডা করি, তাহলে আমরা এটা কি পাবো, আবার তরল পাবো না? মানে সেম জিনিসটা এখন আমরা যদি এই দুইটা প্রসেস একসাথে করি, যেমন একটা তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্প বানাইলাম, তারপর ওই বাষ্পটাকে আবার তাপ কমায়ে তরল বানাই, এই দুটা প্রসেসকে একসাথে করলে আমরা ওটাকে কি বলি, পাতন বলি। আচ্ছা, এবার আসেন তাহলে এখানে পাতনের পর আরেকটা জিনিস আছে এক্সট্রা, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন জিনিসটা হলো, যদি লিখি ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন হলো পাতন, বাষ্পীভবন যোগ শীতলীকরণ, এটা হচ্ছে পাতন। এখন আমরা তো বাষ্পীভবন শীতলীকরণ করলাম, পাতনের জিনিসটা সেম কিছু, ঊর্ধ্বপাতন হচ্ছে কিছু পদার্থের ক্ষেত্রে করা হয়, যেগুলার কোনো একটা পদার্থ আছে, সাপোজ আমি এটা লিখি কর্পূর। হ্যাঁ, কর্পূর, এটা আমি বন্ধ করে রাখলাম, এখান দিয়ে আমরা এখানে তাপ দিলাম, তাহলে দেখা যাবে যে কর্পূরটা বাষ্পীভূত হয়েছে, বাষ্পীভূত হয়ে এখানে উঠতেছে। হ্যাঁ, এখন এখানে আবার বরফ রাখছি, তাহলে বরফ দিয়ে কি করলাম, এই কর্পূরটাকে ঠান্ডা করলাম। তাই ঠান্ডা করার ফলে কি হলো, এই কর্পূরটা আবার উপরে ডাইরেক্ট তরলে না হয়ে ডিরেক্টলি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বেসিক্যালি কার উপর করা, ঊর্ধ্ব বাষ্প মানে পাতন হয়েছিল বাষ্পীভবন বা শীতলীকরণ কাকে,
যে কোনো তরল পদার্থকে করা হয়েছিল, আর এর বিপরীত পাশে ঊর্ধ্বপাতন করা হয় যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে, যেসব কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কি করা যায়, বাষ্প করা হয় না। মানে কঠিন পদার্থকে তাপ দিলাম, এটা বাষ্প না হয়ে ডিরেক্টলি গ্যাস হয়ে গেছে, আবার ওই গ্যাসটাকে আবার কি করলাম, ঊর্ধ্বপাতন প্রসেস করে মানে আবার পুনরায় কঠিন পদার্থ তৈরি করা গেছে। তার মানে যেইগুলা ঊর্ধ্বপাতিত হয় ওইসব পদার্থগুলা কি, ওইসব পদার্থগুলোর এক নম্বর বৈশিষ্ট্য, ওইগুলোকে তাপ দিলে কঠিন পদার্থ থেকে ডিরেক্টলি বায়বীয় পদার্থে পরিণত হয়, লিকুইডে পরিণত হয় না। ওইগুলাকে কি বলা হয়, ওইগুলাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি হতে পারে? কর্পূর, ন্যাপথালিন। আমি যদি কর্পূর সংকেতটা লিখি C10H16 আর ন্যাপথালিন হলো C10H8। আচ্ছা, তারপরে হলো নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা M4Cl। তারপরে আছে আয়োডিন, I2। আর আছে ড্রাই মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কত সিউ, এত কঠিন, মানে এটা হচ্ছে খুব ঠান্ডা অবস্থায় যেটা, যেসব ঠিক কার্বন ডাইঅক্সাইড দিয়ে হয়, এটা হলো একটা জিনিস। আর কঠিন কার্বন ডাইঅক্সাইডের একটা সুন্দর নাম আছে, এটা হলো ড্রাই আইস। কার্বন ডাইঅক্সাইড লিখে ব্র্যাকেটে এস লিখে দেওয়া, সলিড। আশা করি বুঝা গেছে। এবার আসে পদার্থের গঠন। পদার্থের গঠনের সবচেয়ে প্রথম যে জিনিসটা, প্রতীক কি আর সংকেত কি। পদার্থের গাঠনিক ধর্মে মানে পদার্থের গঠনে প্রতীক কি সংকেত কি। প্রতীক হচ্ছে মৌলের যে সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে যৌগের সংক্ষিপ্ত রূপ। তার মানে প্রতীক কোনটা হতে পারে, এইচ, শুধুমাত্র এইচ হবে প্রতীক, কিন্তু সংকেত হবে H2। জিনিসটা বোঝা গেছে? হুম। আচ্ছা, সেম জিনিস হতে পারে, প্রতীক হবে N আর সংকেত হবে N2। এটা ছাড়াও সংকেত কিন্তু যে কোনো যৌগ, NH3O সংকেত, NH4Cl ও সংকেত, NaOH ও সংকেত, সবই হইলো সংকেত। প্রতীক হইব কি, শুধু সোডিয়াম, শুধু অক্সিজেন, শুধু হাইড্রোজেন, শুধুমাত্র কপার, শুধুমাত্র ক্যালসিয়াম, এইগুলো হচ্ছে প্রতীকের মধ্যে পড়ে। আর সংকেত হইলো যে কোনো যৌগ যা আছে সকল যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, সংকেত বলা। আচ্ছা, এটা গেল। এবার আসেন পরমাণুর যেসব জিনিসপাতি আছে, কি বলে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের ভর কত বা ম্যাস অফ কি বলা হয়, এটা হলো 9.011। দাও।
9.11 into 10 to the power minus 31 কেজি। আচ্ছা, এটা হলো ইলেকট্রনের ভর। এবার ইলেকট্রন চার্জ কত? চার্জ হলো -1.6 into 10 to the power minus 19 কুলম্ব। ঠিক আছে, এটা হলো ইলেকট্রনের ভর এবং চার্জ। এবার আসেন প্রোটনের। প্রোটনের ভর হইলো 1.67 into 10 to the power minus 27 কেজি। 27 কেজি। এবার আসেন চার্জ কত? চার্জ হলো +1.6 into 10 to the power minus 19 কিলো। এবার এই যে এই চার্জটা মাইনাস এটা না, এটাকে ধরা হয় -1। এটা হচ্ছে +1.67, এটাকে ধরা হয় +2। বুঝা গেল? এবার আসে লাস্ট যেটা নিউট্রন। নিউট্রনের ভর হলো, মাস অফ নিউট্রন হলো সেম, আর চার্জ হলো 0। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর এবং চার্জ, কিছু বেসিক ইনফরমেশন। আচ্ছা, এরপরে আছে পরমাণু মডেল গুলা। রাদারফোর্ডের মডেলের কি কি ভুল আছে বা কি কি জিনিস নিয়ে রাদারফোর্ডের মডেলে সীমাবদ্ধতা হয়, বোরের মডেলে কি কি সাফল্য, কি সীমাবদ্ধতা, এই সবগুলার পরে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, পরমাণুর ইলেকট্রন বিন্যাস গঠন, মানে ইলেকট্রন বিন্যাস করতে পারা। তো পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা কেমনে করি সেটা হলো, পরমাণু ইলেকট্রন বিন্যাস করার 3টা সূত্র আছে: হুন্ডের নীতি, আউফবাউ নীতি আর পাউলির বর্জন। ওই সকল নীতির অ্যাপ্লাই করার ফলে আমরা যেই প্রসেসে করি, মানে ইলেকট্রন আমরা প্রবেশ করতে পারে যেভাবে 1s, এরপরে 2s, এরপরে 2p, এরপরে 3s, এরপরে 3p, 4s, এরপরে 3d, এরপরে 3d, এরপরে 4p, এরপরে হলো 5s, সরি 5s, এরপরে আসে 4d, 5p, 6s, এরপরে আছে 4f, 5d, 6p, 7s, এরপরে আসে 5f, 6d, 7p, 8s। এটা হচ্ছে সর্বশেষ ভাবে অনেক যত প্রসেস আছে, আউফবাউ, পাউলি আর হচ্ছে হুন, সবগুলোর প্রসেসের সামারি হচ্ছে এইভাবে ইলেকট্রন গুলো প্রবেশ করে। আচ্ছা, এটা এমনি মনে রাখার চেয়ে আরেকটা মনে রাখার প্রসেস আছে যে 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, 2s এর সাথে 2p, 3p, 4p, 5p, 6p, 7p, এবার এটা থেকে 3p, 3d, 4d,
5D 6D, এরপর আছে 4F 5, এরপরে এটাকে যেভাবে হয়, প্রথমে আসে 1S, এরপর আসে 2S, 2P 3S, 3P 4S, 3D এটা এটা কি হলো, এই যে 1S, 2S, তারপরে 2P 3S, এই যে 2P 3S, 3P 4S, এই যে 3P 4S, 3D 4P 5S, 3D 4P 5S, 4D 5P 6S, 4D 5P 6S, তারপর হচ্ছে 4F 5D 6P 7S, 4F 5D 6P 7S, 5F 6D 7P 8S, 5F 6D 7P 8S, এই হচ্ছে আমাদের ইলেকট্রন কনফিগারেশন করার সবচেয়ে প্রাথমিক উপায়। তো আমরা যদি সাপোজ যে কোনো একটা ধরি, পটাশিয়াম, পটাশিয়াম কত 19টা, তাহলে প্রথমে কোথায় ঢুকবে 1s2, এরপরে ঢুকবে 2s2, তারপরে ঢুকবে 2p6, এরপরে কই 3s2, এরপরে কই 3p6, এরপরে কই ঢুকবে 4s, মানে 4s, শেষ 19টা। তো এটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে কপার, কপারে কয়টা আছে 29টা। এটা আমরা কিভাবে দিতে পারি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 20টা, আর হলো 3d 9। এটা হলো আমাদের প্রাথমিকভাবে এটা হওয়ার কথা ছিল। কিন্তু এই যে 3d9, এখানে 3dটার শক্তি বেশি না, তো 3d শক্তি বেশি হয়, 3d10 হইলে এটা বেশি স্টেবল হয়। ঠিক আছে, তাহলে এটা পরিবর্তিত হয়, কি হয়, এই জিনিসটা এখানে 9 আর 2 থাকে না, পরিবর্তিত হয়ে এখানে আসে যায় 1, এখানে চলে যায় 10। এটাই হলো কপারের ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম থাকা এই জিনিসটা। আচ্ছা, এরপরে আছে হলো আইসোটোপের পর থেকে আপেক্ষিক ভর। সাপোজ কপারের কয়টা আইসোটোপ, কপারের 63 আইসোটোপ আছে আর 65 আইসোটোপ আছে, কপার 63 65, ঠিক আছে। তো 63 আইসোটোপ আছে পৃথিবীতে কত পার্সেন্ট, X%, সাপোজ। আর এটার মানও আমরা জানি না। এই দুটার ফলাফল হবে আমাদের 63.5। এই দুটা যে আইসোটোপ আছে, এই দুটা আইসোটোপের পার্সেন্টেজ আমরা জানি না, কিন্তু এদের আপেক্ষিক পারমাণবিক ভর হয় 63.5 কপারের ক্ষেত্রে। তাহলে এটা কি করা যায়, x ইন্টু 63 প্লাস 100 মাইনাস x ইন্টু 65 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 63.5। সুতরাং দেখবেন x ইকুয়াল টু আসবে 75%, 65 যে কপার আছে এটা হবে 25%। এই হচ্ছে আমাদের প্রাইমারি যে জিনিসপাতি। এরপরে 4th চ্যাপ্টার, পর্যায় সারণী। আচ্ছা, পর্যায় সারণীর যে জিনিসটা, পর্যায় সারণীটা হচ্ছে দেখতে প্রাইমারিলি অ্যামাউন্ট, আর নিচে দুইটা সারি থাকে। এইটুকে, এই যে অংশটা, এটাকে বলা হয় এস ব্লক, এখানে বলা হয় পি ব্লক,
এইগুলোর বলা হয় ডি ব্লক, আর এই পুরো অংশটাকে বলা হয় এফ ব্লক। আচ্ছা, তো এস ব্লক, পি ব্লক, এফ ব্লক, ডি ব্লকের যে জিনিসপাতি, সেগুলোর মেইন জিনিস হচ্ছে এস ব্লক কিসের উপর থেকে এস ব্লক, কেন এটা এস ব্লক। কোশ্চেন হলো এস ব্লককে কেন এস ব্লক বলা হয়। এটার কারণ হচ্ছে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তর প্রবেশ করে, তার মানে হচ্ছে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপশক্তি স্তরে প্রবেশ করবে তাদেরকে এস ব্লক বলা হবে। ঠিক সিমিলারলি যেগুলোর শেষ ইলেকট্রনটা পি ব্লকে মানে পি উপশক্তি স্তরে প্রবেশ করবে ওটাকে পি ব্লক বলা হবে। আবার সিমিলারলি ডি তে প্রবেশ করলে ডি ব্লক, এফ তে প্রবেশ করলে এফ ব্লক হবে। এগুলো আছে যেমন কি করে এগুলা প্রত্যেকটা পরিবর্তন হয়, কোনোটা কোন সময় বাড়ে, কোন সময় কমে, উপর থেকে নিচে নামলে বা বাম থেকে ডানে গেলে। ওইগুলা আশা করি বই থেকে আপনারা দেখে নিতে পারবেন। সে উদ্দেশ্যে আমার সাউন্ড শুনিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে হইলো পরের ফিফথ অধ্যায়, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের প্রথম জিনিসটা হচ্ছে যোজনী। কার যোজনী কত হয়, কারো 3 হয়, কারো 4 হয়, কারো 5 হয়। ওইগুলা একটা চার্ট দেয়া আছে। আবার কোনগুলা পরিবর্তনশীল হয়, 2 3 হয়, 1 2 হয়, 2 4 হয়। যেমন কার্বনের হয় 2 4, আয়রনের 2 3 হয়, কপারের 1 2 দুটাই হয়, এই জিনিসগুলা। এরপর আসে যৌগমূলক যেগুলো, এগুলো একটু কাইন্ডলি ভালো মতো দেখবেন, যেমন NH4+, তারপরে কার্বনেট 2-, বাইকার্বনেট হলে 1- হয়, সালফেট হলে 2- হয়, সালফাইড হলে এমনি হয়, বাইসালফেট হলে HSO4- হয়, আবার নাইট্রেট হলে NO3- হয়, আর নাইট্রাইট হলে NO2- হয়, ফসফেট হলে PO4 3-, হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, ফসফোনিয়াম। আমাদের এই দুইটাই হচ্ছে এখানে পজিটিভ যোজনী আছে, ফসফোনিয়াম আর অ্যামোনিয়াম। তো এখানে যেটা আসল কাহিনী, আপনাকে যদি এমসিকিউ দেয় যে এখান থেকে দিল এটা 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 নাম নাম দিবে, নট যৌগমূলকের সংকেত। যেমন বললো বাইসালফেট, নাইট্রেট, নাইট্রেট আর ফসফোনিয়াম, এর মধ্যে কোনটা পজিটিভ আয়ন, তাহলে পজিটিভ আয়ন কোনটা, ফসফোনিয়াম বা অ্যামোনিয়াম, এইগুলো হচ্ছে পজিটিভ আয়ন। এই হিসেবে আপনাদের কাছে এমসিকিউ হিসেবে আসতে পারে। আচ্ছা, এরপরে আছে অষ্টক নিয়ম। অষ্টক আর 2, এই দুইটা নিয়ম পূরণ করার জন্যই তো আমাদের বেসিক্যালি পরমাণু মানে মৌলগুলা গঠিত হয়, ঠিক আছে। এরপরে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কেন গঠিত হয়, সমযোজী বন্ধন গঠন হওয়ার মূল কারণ হচ্ছে দুটা অক্সাইড, দুটা অধাতু, অধাতু আর অধাতু, দুই অধাতু
যে বন্ধন গ্রহণ করে এটা হচ্ছে সমবন্ধন। আর ধাতু যোগ অধাতু হইলে আয়নিক। আয়নিক হয়, এরপর হলো ধাতু যোগ ধাতু, এটা ধাতব বন্ধন। ঠিক আছে, ধাতু যোগ ধাতু হয় ধাতব বন্ধনে। এবার আসেন যে বন্ধনগুলোর শক্তি কেন বেশি হয় কেন কম হয়। যেহেতু ধাতু অধাতুর বন্ধনে কি হয়, একজনে একটা ইলেকট্রন দান করে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। এর ফলে কি হয়, এর মাঝখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয় না। পজিটিভ নেগেটিভ এর মধ্যে যে আকর্ষণ, এটাকে কি বলে? তখন তো ফিজিক্সে পড়ার কথা। পজিটিভ আর নেগেটিভ যে ইগুলা, এগুলোর মধ্যে আকর্ষণ কি বলা হয়? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলে না? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ডেফিনেশনে আমরা একটু কি, ওই যে এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান ইউ টু বাই ডি স্কয়ার দেখছি না? তাহলে এইখান থেকে আমাদের ফোর্স বেশি হয়। মানে আয়নিক বন্ধনে আমাদের কি হয়, বন্ধনগুলো সাপোজ এ প্লাস আর বি মাইনাস, এর মাঝখানে যে বন্ধনটা হবে, যদি আয়নিক বন্ধন কোনো দাগ দেওয়ার নিয়ম নাই, এখানে কিন্তু কোনো দাগ দেওয়া যাবে, এটাই হচ্ছে আয়নিক ইন্টারাকশন। এই আয়নিক ইন্টারাকশনের ফলে যে বন্ধনটা গঠিত হয়, ওই বন্ধনটা কি হয়, মোর পাওয়ারফুল হয়। আচ্ছা, 6 থেকে নিয়ে পরের অংশটা একটু বড় হয়। সো আমার আজকে একটু এক্সট্রা কিছু কাজ আছে, তো এই জন্য আজকে আর মানে 6 চ্যাপ্টার দিকে আর গেলাম, 6 চ্যাপ্টারটা একটু বড়। ঠিক আছে, আজকে এইটুকুই।